হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। যেরকম আমি প্রত্যেকদিন ডেলি ব্লগ আপলোড করে থাকি, প্রত্যেকদিন না, মানে গ্যাপে গ্যাপেই আপলোড করি, তো সেরকম ডেলি ব্লগের মতো নয়। আজকে আমি আমার জীবনের খুব স্পেশাল কিছু একটা শেয়ার করতে যাচ্ছি। আজকে আপলোড করছি প্রেগনেন্সি রিলেটেড একটা ব্লগ। তো আজকের টপিকটা এরকম হচ্ছে যে প্রেগনেন্সির শুরুতে আমি যখন সিকিমে ছিলাম, সিকিমে আমার প্রেগনেন্সি দিনগুলো কীরকম কেটেছে সেই ভিডিওটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে সেই সময়ের কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট, মানে আজ থেকে বেশ কয়েকটা মাস আগের ঘটনা এগুলো, সেগুলো এখন শেয়ার করছি। তো তখন সেরকমভাবে কিন্তু কোনো ভিডিও করে রাখা হয়নি। বাড়িতে বসে যখন বোর হতাম, একটু ভয় পেতাম, টুকরো টুকরো কিছু ভিডিও টাইম পাসের জন্য করে রেখেছিলাম। তো সেগুলোই ছোট ছোট স্মৃতি, সেগুলোই একসঙ্গে সকলের সঙ্গে শেয়ার করে নেব। সাধারণত পাহাড়ে থাকার প্রত্যেকটা সকালই হয় ভীষণ সুন্দর। কোনো দিন ঘন মেঘ, কোনো দিন কুয়াশা, কখনো আবার এরকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দিয়েই সকালটা শুরু হয়। আর সেদিনের সকালটা ছিল একেবারে অন্যরকম। সব কিছুর সৌন্দর্যকে ছাপিয়ে দিয়ে গিয়েছিল এই দুটো লাইন, যার মধ্যে দিয়ে প্রথম জানতে পারি আমি মা হতে চলেছি। আর তারই ঠিক দুটো দিন পরেই ছিল দিওয়ালি। একদম শুরুতে কি করব না করব, কোন ডক্টরকে কন্ট্যাক্ট করব বা কী করা উচিত, এসব ভাবতে ভাবতেই কালী পুজোর দিনটা চলে আসলো। সে বছর আর কালী পুজোতে বাড়ি যাওয়া হলো না। দিওয়ালির ছুটি ক্যান্সেল করে বাড়িতেই কিছু বন্ধুদের সাথে দিওয়ালির পার্টি করলাম। আলোর উৎসবের দিনে আমার জীবনের অনেক অন্ধকারকে মুছে দিয়ে এরকম একটা উজ্জ্বল খবর নিয়ে এসেছিল ওই কিটটা। তাই হাজার অসুস্থতা সত্ত্বেও যতটুকু পেরেছি নিজেদের মতো করে সেলিব্রেট করেছি। আর তার সঙ্গে কিছু বন্ধুবান্ধব এসেছিল, সেই সময়ে যাদের সাপোর্টটা ছিল অনেক বেশি। কি হয়েছে না জানলেও শুধু শরীর খারাপের কথা শুনে তারা সেই দিনগুলোতে এত সাহায্য করেছে যে তাদের আদর আর যত্নে সেবারে দিওয়ালি আর আমার জীবনের নতুন জার্নি দুটোই খুব সুন্দর করে শুরু হয়। তবে বলে না, সৌন্দর্য ক্ষণস্থায়ী। তো চলুন পরের গল্পটা জেনে নিই। শুরুর দিনগুলো তো খুবই অসুস্থ ছিলাম। তো শুরুর দিকে এটা অনেকেরই হয়ে থাকে যারা প্রথমটায় হয়তো বুঝতে পারে না। ফার্স্ট মান্থে আমিও বুঝতে পারিনি। আমি প্রচুর ট্রাভেল করেছি, ঘুরেছি, কাজ করেছি। সিকিমে যেহেতু একাই থাকি, সমস্ত কিছু আমাকে একাই করতে হয়। তার উপর স্কুল করেছি, আর আমাদের স্কুলের রাস্তাটা প্রচুর নিচে মেন রোড থেকে। তো ওই মানে যেরকম হয় আর কি, আমার যেরকম রেগুলার লাইফ আমি সেটাই লিড করেছিলাম। তো তারপরে যখন বুঝতে পারলাম যে আমি কনসিভ করেছি, তারপরে গিয়ে শরীরটা এরকম খারাপ হলো। অ্যাকচুয়ালি শরীরটা খারাপ করেছিল বলেই ডক্টর দেখানো। তো এছাড়াও আমার যেহেতু হাই থাইরয়েড ছিল, শুরুর দিকে ব্লিডিং প্রবলেম ছিল, মানে প্রচুর প্রচুর প্রবলেম ছিল। ডক্টর কোনো রকম শিওরিটি দেয়নি। তো উনি এটাই বলেছিলেন যে হ্যাঁ তুমি কনসিভ করেছো, কিন্তু আমরা এখন কিছু বলতে পারবো না। তো তোমার একটাই কাজ হচ্ছে তুমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে সোজা শয্যাশায়ী হও। আমার এটাই ফিল হয়েছিল যে আমাকে পুরো বেড রেস্ট যখন দিল, তো আমার এটাই মনে হচ্ছিলো যে আমাকে পুরোপুরি শুইয়ে দিল। তো সেই সারাদিন শুয়ে থেকে বোর হয়ে, টেনশন করে, ভয় পেয়ে শুধু ঠাকুর ডেকেছি আর প্রেয়ার করেছি। তো সেই দিনটা ঠিক কেমন ছিল সেইগুলোই শেয়ার করব। হয়তো খুব একটা ক্লিয়ারলি সব কিছু বলতে পারছি না, বোঝাতে পারছি না, তবে সেই সময় কিছু কিছু মানুষ প্রচুর হেল্প করেছে। যেহেতু শুরুতে একদম বাড়িতে জানানো হয়নি, তো বাড়ির থেকে যে কারোর কাছে মেন্টাল সাপোর্ট পাবো সেটাও পাইনি। তো ওই হাতে গোনা কয়েকটা মানুষ, আর পুরোটাই ভগবান ভরসা। তো শুরুর দিকে জার্নিটা কীরকম ছিল সেটাই আজকে শেয়ার করছি। তো একদম শুরুতে কিছু প্রাইমারি টেস্ট করার পর যখন রিপোর্টসগুলো আসলো, তার কয়েকটা রিপোর্ট একটু খারাপ ছিল। তো রাবাংলায় যেরকম মেডিকেল ফেসিলিটিস, তাতে সেখানে রাবাংলায় বসে আমার ট্রিটমেন্ট সম্ভব ছিল না। আমরা যোগাযোগ করেছিলাম শিলিগুড়ির একজন ডক্টরকে। উনি ওভার দ্য ফোন শুনে কিছু ওষুধ সাজেস্ট করেছিলেন, আর তার সঙ্গে আমাকে ফুললি বেড রেস্ট দিয়েছিলেন।
কোনো রকম কাজকর্ম সমস্ত কিছুই বন্ধ ছিল। তো সারাদিন ঠিক এভাবেই শুয়ে থাকতাম। আর কখনো কখনো আমার পাশের ঘরে কাবেরী থাকতো, ওর সঙ্গে দুটো গল্প করতাম। এই ছিল শুরুর দিকে আমার জীবন। সারাটা দিন বাড়িতে শুয়ে বসেই দিন কাটতো। আর সারাদিনে যতগুলো ওষুধ ছিল, ফল খাওয়ার ছিল, ড্রাই ফ্রুটস খাওয়ার ছিল, সেগুলোই বসে বসে খেতাম। মানে খাওয়া দাওয়া ছাড়া আর সেরকম কোনো কাজ ছিল না। রান্নাবান্না তো একেবারেই ভুলে গিয়েছিলাম, কারণ আমার বিছানা থেকে ওঠাই বারণ ছিল। তো সারাদিনের বেশিরভাগ রান্নাটাই নীলই করে খাওয়াতো, মানে সমস্ত রান্নাটাই ও করে দিত। খাওয়া দাওয়ার যেহেতু কোনো সমস্যা ছিল না, মানে যেরকম বলে অনেকের অনেক কিছু খেতে ইচ্ছে করে না, অনেকের শুনেছি জল খেলেও সেটা বমি হয়ে যায়, আমার সেই ধরনের কোনো সমস্যাই ছিল না। তাই ভালো মন্দ প্রচুর খাবার খেয়েছি, বরং এই সময়টায় ও আমাকে প্রচুর মুখরোচক খাবার রান্না করে খাইয়েছে। তবে হ্যাঁ, তার সঙ্গে প্রচুর ফলও খেয়েছি, ওষুধও খেয়েছি। প্রত্যেক দিনের যে সাধারণ ডাল ভাত সেগুলো ছবি তো তুলে রাখিনি, যেদিন একটু ও অন্য কিছু বানানোর চেষ্টা করেছে সেটুকুরই ভিডিও করে রেখেছি, সেগুলোই শেয়ার করতে পারছি। কোনো দিন লুচি, কোনো দিন বিরিয়ানি, কোনো দিন চিকেন রোল, কোনো দিন পোলাও, এই সমস্তও করে খাইয়েছে। ফার্স্ট ট্রাইমেস্টারে কে এগুলো খায় আমি ঠিক জানি না, তবে আমার কিন্তু এগুলো খেতে ভালোই লাগতো। তবে শুধু ও না, এই সময়তে আরও দু একজন আমাকে খাইয়েছিল। আমার এক স্টুডেন্টের মা হয়তো নিজে থেকেই বুঝতে পেরেছিল মিষ্টি খেতে ইচ্ছে করছিল বলে সে একদিন নিজে বাজার থেকে গিয়ে মিষ্টি কিনে এনে দিয়েছে, একদিন ঠেকুয়া বানিয়ে খাইয়েছে। পাশের বাড়ির থেকে কাবেরী কোনো দিন চাউমিন করে খাইয়েছে খুব কম তেলে, আবার কখনো চিকেন মোমো। তাদেরকে খোলাখুলিভাবে প্রেগনেন্সির কথা না বললেও তারা হয়তো বুঝতে পেরেছিল, তাই সেই সময়ে এগুলো খেতে ইচ্ছে করছে বলাতে করেও খাইয়েছিল। কিন্তু এত কিছু পরেও সারাটা দিন মনমরা হয়েই কাটতো। কোনো সিমটমস থাকুক আর না থাকুক, মুড সুইংয়ের সিমটমসটা খুব ভালোই ছিল। কখনো মন খারাপ করে শুয়ে শুয়ে কান্নাকাটি করতাম, কখনো গান করতাম, আবার কখনো বিকেলে পড়তে এলে এই যে আমার স্টুডেন্ট, ওর সাথে খেলাও করতাম। সে সময়ে স্কুল যাওয়াটাও বন্ধ করে দিয়েছিলাম। স্কুল হেডকে জানিয়ে বাড়ির থেকেই রেস্ট করেছি, আর যতটুকু সম্ভব স্কুলের কাজ বাড়ির থেকেই করে দিয়েছি। তবে আমার স্টুডেন্টরা তো জানতো না কি হয়েছে, তারা জানতো শরীর খারাপ। বাড়ির থেকে স্কুলটা কাছে হওয়ায় এইভাবে প্রায় দিনই স্কুলের পরে হোক, টিউশনের পরে হোক, তারা এসে দেখা করে যেত। আর সারা দিন মন খারাপের মাঝে এইটুকুই ছিল আমার আনন্দ। এভাবে আরও কিছুদিন শুয়ে শুয়ে বিছানায় কাটলো। এভাবে শুয়ে শুয়ে যে সারাদিন বের করা কী কষ্টের, সেটা আমি বুঝতে পারছিলাম। তবে ওই কথাই আছে না, মা হওয়ার অনেক কষ্ট, তাই সেটাই বারবার মনে রেখে কাউকে কিচ্ছু না জানিয়ে সব কষ্ট মুখ বুজে সহ্য করে গেছি। এভাবে অনেকগুলো দিন পেরোনোর পরে ডক্টর সাজেস্ট করলেন আমাদের প্রথম ইউএসজি করে দেখা উচিত, হার্টবিট এসেছে কিনা বেবির, বা সমস্ত কিছু ঠিক আছে কিনা। যেহেতু আমার হাই রিস্ক প্রেগনেন্সি, সেজন্য কোনো টেস্ট ছাড়াই ওনারা কিছুই বলতে রাজি ছিলেন না। এই মতো আমরা রাবাংলা পিএইচসি থেকেও একবার ঘুরে আসলাম। তো রাবাংলার হেলথ সেন্টারের অবস্থা এরকমই যে সেখানে কোনো ট্রিটমেন্ট সম্ভব ছিল না, সেজন্য অগত্যা অনেক রিস্ক নিয়ে ডিসিশন নিলাম আর এখানে বসে থেকে লাভ নেই, এবার যা হবে শিলিগুড়ি গিয়ে ডক্টর দেখাতেই হবে। আর সেই মতো এই যে নীল প্যাকিং করা শুরু করে দিয়েছে। যতই ডক্টর বলুক ইউএসজি রিপোর্ট না দেখে কিছু বলা যাবে না, তবে কোথাও একটা আশা তো মানুষ করেই। সেজন্য আবার কবে এই রাবাংলা ফিরব সেসব না ভেবে পুরো সমস্ত কাপড় জামা গুছিয়ে জায়গায় জায়গায় সে সমস্ত রেখে আজকে মানে পরের দিন সকালে আমরা এখন বেরোচ্ছি শিলিগুড়ি যাবার উদ্দেশ্যে। শিলিগুড়ি যাব বলে বেরিয়ে তো পড়লাম, কারণ ইউএসজি করাতে গেলে 1-1.5 ঘন্টা পাহাড়ি পথে আমাদেরকে নামছি কিংবা গ্যাংটক গিয়ে জার্নি করতেই হতো। সেজন্য আমাদের মনে হয়েছিল আরও কিছুটা জার্নি করে শিলিগুড়ি চলে যাওয়াই ভালো। যদি সব কিছু ঠিক থাকে তাহলে না হয় ওখান থেকে বাড়িও চলে যাওয়া যাবে। একদিকে আমার মাঝ রাস্তায় ছেড়ে যাওয়া স্কুল, অন্যদিকে এতদিনে থাকা বাড়িটা, আরও একটা ভালো খবরের অনিশ্চয়তা, তার ওপর শরীর খারাপ, সব কিছু নিয়ে বুদ্ধ ভগবানের আশীর্বাদ নিয়ে আর রোমানজিকে সাথে করে আমরা বেরিয়ে পড়লাম। তবে এই জার্নিটাও খুব একটা সুখের ছিল না। ডক্টর যেখানে বারবার বলছে প্রথম 3টে মাস একেবারেই আমাকে বেড রেস্টে থাকতে হবে, সেখানে এই সিকিমের মতো পাহাড় থেকে সোজা শিলিগুড়ি যাওয়ার জার্নিটা যে খুব একটা সুখের হবে না সেটা আশা করি আন্দাজ করতেই পাচ্ছেন। তার জন্য আরও একটা আলাদা করে ভ্লগ বানাবো। পাহাড় থেকে সমতলে আসার যে জার্নিটা কীরকম ছিল তার গল্পটাও শেয়ার করব।
4 ঘন্টার জার্নি আমরা প্রায় 8-9 ঘন্টা ধরে সেদিনকে করেছিলাম। আর এভাবেই রাস্তায় বারবার থেমে থেমে হেঁটে একটু রেস্ট নিয়ে তারপরে পৌঁছেছিলাম শিলিগুড়ি। এদিন পুরো রাস্তা জুড়ে আমার একটাই কথা মনে হচ্ছিল, পৃথিবীর সমস্ত কঠিন পরীক্ষা একদিকে আর কোনো একটা মেয়ের মা হতে যাওয়ার পরীক্ষা অন্যদিকে। জীবনে এত ভয় বোধহয় আমি এর আগে কখনো পাইনি। যতক্ষণ না শিলিগুড়ি নেমে স্ক্যান করে দেখেছি বা যিনি আমার স্ক্যান করছিলেন ডক্টর বললেন কনগ্র্যাচুলেশনস, ততক্ষণ আমার শান্তি হচ্ছিল না। তো ফাইনালি ডক্টরের কাছ থেকে এসে ভালো খবর পেয়ে মিষ্টি মুখ দিয়েই সন্ধ্যেটা শেষ করেছি। আর এই দেখুন, পরের দিন যখন রিপোর্ট পেয়েছি তখন আমার বেবির এই প্রথম ছবিটা দেখে যে কী আনন্দ হয়েছিল বলে বোঝাতে পারবো না। আর এর সঙ্গে সঙ্গেই ডক্টর কনফার্ম করলেন আমি 2 মান্থস প্রেগনেন্ট। আর সেই খবরটা নিয়েই আজকে বাড়ি যাচ্ছি। প্রেগনেন্সির শুরুতে নীলের 2জন কলিগ যারা শিলিগুড়ির থেকে আমাকে ওষুধ এনে দিয়েছেন, ইঞ্জেকশন এনে দিয়েছেন, বা রোমানজি যিনি অনেক সাবধানে আমাকে সিকিম থেকে শিলিগুড়ি পৌঁছে দিয়েছেন, যে ডক্টরের সাথে আমরা ফোনে সবসময় কন্ট্যাক্ট করেছি, সকলের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ না থাকলে বোধহয় এই দিনটা দেখতেই পেতাম না। তবে যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। পরের দিনের জার্নিগুলো অন্য ব্লগে শেয়ার করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো সবাইকে টাটা।